আসসালামু আলাইকুম। আমি আহ, কিছুদিন আগে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করলাম। তো এখানে যে ভুলগুলো আমি যতগুলো ইউটিউব ভিডিও দেখেছি তাদের কাছ থেকে আসলে এই ছোট ছোট বিষয়গুলো আসলে জানতে পারিনি। আর যেখান থেকে প্রবলেমটা হয় যে সুতরাং আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময় যদি ন্যূনতম পরিমাণ ভুল থাকে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে যেন হচ্ছে কোনো পরিমাণ কোনো ধরনের ভুলই না হয়। আর সেই জায়গা থেকে আমি আজকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসছি। তো যেটা হচ্ছে যে আমি যখন অ্যাপ্লিকেশন করতে যাই আমার প্রথম দিকে যেটা হয়েছে, হ্যাঁ, প্রথম দিকে আমি যে প্রবলেমটা ফেস করছি যে অ্যাপ্লিকেশন করতে যাওয়ার আগে চালানটা যখন আমি জেনারেট করব, তো চালানের জন্য অ্যাপ্লিকেশন করছি কিন্তু আমার চালানটা জেনারেট হচ্ছে না। তো এইটা আহ, পরে সাপোর্টে কথা বলে আমি সমাধান পাইছি, কিন্তু এটা একটু সময় লাগছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমি বলতেছি পরবর্তীতে। এরপরে যে বিষয়টা হয়েছে যে নামের কিছু মিসম্যাচ থাকার কারণে, তো এই যে কিছু কিছু প্রবলেম ফেস করছে এটার জন্য আমাকে দেখা গেছে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমাকে 1 ঘন্টা থেকে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো শুধুমাত্র এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে দৌড়ানো লাগছে। যাই হোক, এরপর একটা সমাধান করছি, মানে করতে পারছি আলহামদুলিল্লাহ। বাট যাই হোক, আমার এই হ্যাসেলটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বিশেষ করে, যদি আপনারা লিগ্যাল ওয়েতে খুব ভালোভাবে মানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই পাসপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যে যে বিষয়গুলো আসলে খুব জরুরি, খুব ক্লিয়ারভাবে দেখা দরকার, সেগুলো হচ্ছে যে প্রথমত নামের কোনো ভুল করা যাবে না। মানে হচ্ছে ধরেন আপনার সার্টিফিকেটে যেই নামটা আছে, আপনার এনআইডি কার্ডে যেই নামটা আছে, ঠিক এই নামটাই ব্যবহার করতে হবে আপনার পিতামাতার নামের জায়গাতেও। ধরেন না, পিতামাতার আইডি কার্ডের নাম আছে ডিফারেন্ট, মানে একটু ভিন্ন, আহ, একটা ওয়ার্ড বা হচ্ছে যে যে কোনো মিস্টেকে থাকুক না কেন, পিতামাতার আইডি কার্ডে যা আছে ওইটা বাদ। আপনার আইডি কার্ডে যা আছে, আপনার এসএসসি সার্টিফিকেটে যা আছে, শুধুমাত্র ওইটা আপনি আপনার পিতামাতার যেমন ওইটা দিয়ে আপনি পুরো ফর্মটা ফিল আপ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, নামের মধ্যে ডট ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এই যে দেখেন, আমি আমি কিছুদিন আগে অ্যাপ্লিকেশন করলাম। এই যে দেখেন আমার দেখা যাচ্ছে কিনা, আমার বাবা বাবা মায়ের নামে কিন্তু ডট ছিল, আমার সার্টিফিকেটে ডট ছিল, আমার হচ্ছে ইয়েতে ডট ছিল। আপনাদের সার্টিফিকেটে এনআইডি কার্ড ডট থাকলেও আপনি ডট ব্যবহার করবেন না। আমি আমার একটা ফ্রেন্ডের কাহিনী বলি। আমার ফ্রেন্ড 1 বছর শুধু আমার ফ্রেন্ড নিজে অ্যাপ্লিকেশন করছে, সব কিছুই করছে, কিন্তু 1 বছর ঘোরার পরে, মানে 1 বছর শুধুমাত্র ওর নামের মধ্যে ডট ছিল, অ্যাপ্লিকেশন করার সময় ডট লিখে দিছে। হ্যাঁ, এটার কারণে ওকে 1 বছর ঘুরতে হয়েছে, ঘুরে ঘুরে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, এখন আপনি আপনার এনআইডি কার্ডে ডট থাকলেও আপনি ডট দিবেন না, কারণ আমি যেটা শুনলাম যে ওর পাসপোর্টটা ডট ছাড়াই আসছে, ওর এনআইডি কার্ডে কিন্তু ঠিকই ডট আছে। হ্যাঁ, ওই ওর ওই পাসপোর্ট দিয়ে কিন্তু ও ডুয়েল কারেন্সি কার্ড করা, ও বিভিন্ন কাজ করতে পারতেছে, অনলাইন ভেরিফিকেশন করতে পারতেছে। সুতরাং আমার মনে হয় না প্রবলেম হবে। এবং আমি তো আপনাকে দেখাইলাম যে হচ্ছে, এই যে দেখেন, আমার বাবা মায়ের নামে কিন্তু ডট ছিল, আমার নামটা তো কোনো ধরনের ডট রাখার কোনো সিস্টেম নেই। আর বাবার নাম মামার নামে কিন্তু এমডি এমএসটি এগুলোর পরে ডট ছিল। ঠিক আছে, তো এগুলো আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যেন হচ্ছে এগুলো ডট কোনো সময় না যায়। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে যে সকল ইনফরমেশন A to Z, A to Z যেন আপনার সাথে মিলে, আপনার কাগজপত্রের সাথে মিলে যায়। না আপনি অন্য কোনো কাগজপত্র মানে ধরেন না হচ্ছে যে বাবা মায়ের এনআইডি নাম্বার যেটা, এটা তো আপনার কাগজপত্রের মধ্যে থাকবে না। এটা ওনাদের কাছ থেকে দিলেন, এটা সেম ওনাদেরটা যেরকম আছে এরকমই হবে। আর এরপরে যেটা হয়, অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেস, এবং অ্যাড্রেসের ক্ষেত্রে আর দেশের বাড়ি নাটোরে, আমি আছি রাজশাহীতে। তো আমি প্রথমেই বলতে একটু ঘোরাঘুরি করার পরে যখন আমি পাসপোর্ট ফর্ম জমা দিতে গেলাম, তখন কাউন্টার থেকে বলতেছে যে হচ্ছে এটা আপনি, আপনার তো দেশের বাড়ি স্থায়ী নাটোরে, আপনার নাটোর থেকে পাসপোর্ট করেন, এটা এই অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিয়ে আপনি আবার অ্যাপ্লিকেশন করেন। মানে এই হচ্ছে কাহিনী, মানে ছোট 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 বিষয়গুলো। আর এটা করার সুযোগ পাইছে আরেকটা কারণে, সেটা হচ্ছে এখন পুলিশ ভেরিফিকেশন নাই। যদি পুলিশ ভেরিফিকেশন থাকতো তাহলে হয়তো এটা ইনারা নিত, এবং 2টা জায়গাতে পুলিশ ভেরিফিকেশন করা লাগতো, মানে আমার স্থায়ী ঠিকানা এবং হচ্ছে মানে প্রেজেন্ট আর কি, যেটা বর্তমান ঠিকানা, দুটা ঠিকানাতেই পুলিশ ভেরিফিকেশন করা লাগতো। ওটার একটা ঝামেলা। আপনার চেষ্টা করবেন একটু কম, যদি মানে যতদূর সম্ভব হয় আর কি, যে হচ্ছে আহ, নিজের ঠিকানা যেখানে, নিজের জায়গাতে, মানে নিজের বাসা যেখানে সেইখানেই অ্যাপ্লিকেশনটা করার, তাহলে হয়তো এই ঝামেলাটা করতে হবে না। এবং নামগুলো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার। আর পেমেন্ট করার পরে যেটা হয়, আমি পেমেন্ট করছি, মানে পেমেন্ট করার পরে
আপনি হয়তো যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন, ব্যাংকের মাধ্যমে করলে তো সেটা আপনি নিজেই চালান জেনারেট, ওইখান থেকে চালান জেনারেট করে পাচ্ছেন। যদিও আমি এটার বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার না, কারণ আমি ব্যাংকে করি নাই, আমি করছি অনলাইনে। তো অনলাইনে করলে যেটা হয়, অনলাইনে আর হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখবেন, আপনি মাস্ট অনলাইন না করে অফলাইন সিলেক্ট করবেন। পাসপোর্টে অ্যাপ্লিকেশন করার সময় একটা পর্যায়ে গিয়ে পেমেন্ট সেকশনে আপনাকে অনলাইন কিংবা অফলাইন সিলেক্ট করতে হয়, সেখানে অফলাইন সিলেক্ট করবেন। অফলাইন সিলেক্ট করার পরে আমি দেখাই দেব যে হচ্ছে একটা ওইখানে পাসপোর্টের ওদের ওইখানে পাসপোর্ট ফি নামে একটা অপশন আছে, সেইখানে পাসপোর্টের মানে ফিটা কীভাবে অফলাইনে পেমেন্ট করতে হয় সেটা বলা আছে। তো সেইটা দেখে মানে ওইটা অ্যাপ্লিকেশন এখানে শেষ, এরপরে ওইটা দেখে আপনাকে হচ্ছে মানে ওইখান থেকে গিয়ে ওই চালান সংগ্রহ করে ওই চালানটা ব্যাংকে জমা দিয়ে, আর যদি অনলাইনে অপশন পেয়ে যান, কারণ সবাই সবসময় আসে না, মানে সবার সবসময় আসে না, আমি যখন ভিডিও দেখলাম তখন এটা দেখতে পারছি যে সবার সবসময় আসে না। তো যদি তখন দিতে পারলেন তো পারলেন, তখন দিতে পারলেও কিন্তু আপনাকে চালান জেনারেট হতে 2-3 দিন সময় লাগে। এটা আমার ফ্রেন্ডের হয়েছে। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি অনলাইন পেমেন্ট করছি, যার কারণে আমার ওই দিক দিয়েও 2-3 দিন সময় লাগছে। মানে 2-3 দিন বলতে আমাকে 24 ঘন্টার মধ্যেই করে দেওয়া হয়েছে। তো ওরা সাধারণত 3 দিনের মতো সময় নেয়। তো এটা এটা আপনারা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, মানে এটা নিয়ে মানে কি বলে হাইপার হওয়ার কিছু নাই। আর যেটা হচ্ছে যে পেমেন্টটা অফলাইনে করবেন, যেটা আমি বললাম একটু আগে। অফলাইনে করলে কি প্রবলেম, কি হবে সলিউশনটা, মানে কি বেনিফিটটা হবে, আপনার অ্যাপ্লিকেশনটা যদি কোনো কারণে ক্যান্সেল করাও লাগে, ধর না এই অ্যাপ্লিকেশনটা ওই যে আমাকে যেমন প্রথমবার বললো অ্যাড্রেস ভুলের জন্য আপনি অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে আবার অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আমাকে হচ্ছে আবার সেই একই পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। মানে এর আগের বার যদি আমি 5,000 টাকার অ্যাপ্লিকেশন করে থাকি, 5,000 টাকার পাসপোর্ট করার জন্য অ্যাপ্লিকেশন করে থাকি, সেক্ষেত্রে আবার আমাকে 5,000 টাকার অ্যাপ্লিকেশন করা লাগবে। আর যদি অফলাইন হইতো তাহলে অফলাইনে যে চালানটা জেনারেট হবে সেই চালানটাই আমি আবার ব্যবহার করতে পারবো। মানে এটা হচ্ছে আপনি মানে অফলাইন অনলাইন যে অ্যাপ্লিকেশন করার পরে লাস্টের দিকে সিলেক্ট করতে হয় যেখানে, সেখানে যদি অফলাইন সিলেক্ট করে আপনি জমা দেন, পেমেন্ট জমা দেন হচ্ছে অফলাইন মাধ্যম দিয়ে, তাহলে আপনাকে এই আগের যে চালানটা আপনি ক্রিয়েট করছেন অফলাইন দিয়ে, সেই চালানটাই পরবর্তীতে আবার অ্যাপ্লিকেশন করার সময় অফলাইন দিয়ে জমা দিতে হবে, তাহলে এটা কাজ করবে। এছাড়া যদি হচ্ছে অনলাইনে জমা দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনের আন্ডারে চালানটা জেনারেট করবে, যার কারণে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেলে চালানটাও বাতিল হয়ে যাচ্ছে, পুনরায় আপনাকে আবার ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো যাই হোক, আমার ক্ষেত্রে আসলে এটা করতে হয় নাই। হ্যাঁ, যে ইনফরমেশনগুলো মানে যে কাগজপত্রগুলো আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া লাগবে, অবশ্যই নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছ থেকে যেগুলো নিছে, যে আমি স্টুডেন্ট ছিলাম, যার কারণে আমার স্টুডেন্ট আইডি কার্ড, মানে আমি যে ইউনিভার্সিটিতে অথবা যে আমি যেখানে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি, আমি এখন ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটির আইডি কার্ড লাগছে। এবং আপনি যে স্টুডেন্ট এটা প্রমাণ করার জন্য যেই ইনফরমেশনটা আপনার কাছে আছে এখন, আইডি কার্ড থাকলে তো সহজে হয়ে গেল। আপনি সেই ইনফরমেশনটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাথে। এরপরে আমি ম্যারিড, আমাকে বিয়ের কাবিননামাও নিয়ে যেতে হয়েছে। এটা হচ্ছে ম্যারিড দেখানোর জন্য, যদিও এটা নিয়ে আমাকে তেমন কিছু করে নাই, মানে এটা তেমন যাচাই বাছাই করে নাই, কিন্তু এনআইডি কার্ড আর হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড, এই দুইটা ওনারা অরিজিনাল কপিটা ওনারা চাইবে। ওনারা ওইখানে যখন ছবি তোলে তখন এটা কাজে লাগে, তো স্ক্যান করে ওখানে আপলোড করতে হয়। এইরকম হচ্ছে যে এই পয়েন্টগুলো আপনারা মাথায় রেখে অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পূর্বে অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। আপনার পেশা, আপনার সাথে জড়িত যারা আছে, যে বিশেষ করে আপনার বাবা মা, আপনার ওয়াইফ, এই তিনজনের ইনফরমেশন থাকবে ওইখানে। যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফ, এবং বিবাহিত না হলে তো অবিবাহিত, তাহলে সেই হিসেবে আর কোনো কাগজপত্র থাকবে না, মানে কাবিন নামাটাও লাগবে না, এবং হচ্ছে আপনার কাগজপাতিও মানে ওই ইয়েটা লাগবে না, ওইখানে কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না। আর না হলে আপনার ওয়াইফ, আপনার বাবা মা, আপনার এই কয়েকটা, মানে আপনাদের 4 জনের ইনফরমেশন লাগবে। এখন 4 জনের ইনফরমেশন মধ্যে যেটা বললাম, ওয়াইফের তো আপনার সাথে ওয়াইফের কোনো সম্পর্ক আগে ছিল না আইডি কার্ড করার সময়, সুতরাং আপনার ওয়াইফের ইনফরমেশন ওনার আইডি কার্ডের মতোই হবে। হ্যাঁ, শুধুমাত্র আপনার বাবা মায়ের নামের যেটা আছে, নামের যে বিষয়টা, যেটা ম্যাক্সিমাম না, মানে অনেক মানুষেরই ভুল আছে এটা। হ্যাঁ, যেটা আমি জানি, আমি কিছুদিন আগে একজনের দেখছি উনি নিজে ইচ্ছা করে ভুল করছে। হ্যাঁ, আর আমার যেটা হয়েছে, আমরা 3 ভাই, তো যদি আমারটা চেঞ্জ করতে চাই, আর যদি আমার জন্য বাবা মায়েরটা চেঞ্জ করতে, তাহলে সবটা চেঞ্জ করতে হবে। এবং আমি এসএসসি পরীক্ষা দিয়ে দিছি, আমারটা চেঞ্জ করতে গেলে আমার পুরো মানে আমার সব কিছু চেঞ্জ করতে হবে, যেটা আমার জন্য আরও হ্যাসেল বেশি। তো আমি ভাবছি এটা নিয়ে এটা সমাধান করার চেষ্টা করতে হবে। যাই হোক,
এইভাবে ইনফরমেশনগুলো সবগুলো দেখে পূরণ করার পরে এবং ইনফরমেশন সাবমিট করার পূর্বে সবগুলো ইনফরমেশন মিলাইতে হবে যে হচ্ছে আসলে কোনো জায়গায় ভুল আছে কিনা, বিশেষ করে আপনার সার্টিফিকেটের সাথে আপনার যেই ফর্মটা পূরণ করছেন সেটার ইনফরমেশন। এনআইডি কার্ডের আমি যেটা ভাবছিলাম যে হচ্ছে এখানে যেহেতু বাবা মায়ের ইনফরমেশন চাইছে, সুতরাং আমি বাবা মায়ের এনআইডি কার্ড থেকে যা ছিল তাইতে পূরণ করছি। এটা আমাকে ওইখানে গিয়ে ভুল করছে, মানে প্রথম থেকে আমাকে গিয়ে বলছে যে হচ্ছে আপনি আপনি এর আগে সংশোধন করেন, মানে এটা সংশোধন না করলে হবেই না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এরপরে যাই হোক এটা সমাধান করা হয়েছে। তো আপনারাও দেখবেন এগুলো অ্যাপ্লিকেশন, আমি আশা করছি সবারটাই ভালো হবে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পাসপোর্ট ডেলিভারি অফিসে পাসপোর্ট নিতে আসছি, এই সেই পাসপোর্ট